দোতলার ডাইনিং এ বাবা মা বড় চাচা বসে আছেন। বড় চাচা সন্ধ্যা 8টার পর থেকে ঘুমিয়ে পড়েন, আবার রাত 11টায় জাগেন। মোটামুটি আলগা ভাব চলে এসেছে আমাদের পরিবারে, প্রকাশ পাচ্ছে না এই যা। আজ রুটিনের ব্যতিক্রম হলো। সবাই ডাইনিং এ। দাদির আমাদের সবাইকে একসাথে দেখার শখ হয়েছে। দাদি খুব কমই নিচ তলায় নামেন, যখন নামেন তখন কাজেই নামেন। বড়রা সবাই ডাইনিং এ বসার পর আমার আর পল্টুর জায়গা হলো না, দাঁড়িয়ে থাকতে হচ্ছে। মুখোমুখি সোফায় অগ্নি আপু আর ফাহাদ ভাই। ফাহাদ ভাই সরাসরি অগ্নি আপুর দিকে কয়েকবার তাকিয়েছে, আপু পাত্তাই দিল না, মেসেঞ্জারে মেসেজিং এ ব্যস্ত। দাদি কি কারণে ডাকলো আমি তো আন্দাজ করতে পারছি না। 5 মাস পর আজ দাদি দোতলার ডাইনিং এ এসেছেন, কারণ কি হতে পারে তা নিয়ে বড়রা শঙ্কিত। বড় চাচা শান্ত গলায় বলল, আম্মা অনেকদিন পর ডাকলেন, কোনো অসুবিধা? দাদি গম্ভীর গলায় বললেন, কোনো অসুবিধা হলেই কি আমি তোদের ডাকি? এমনে এমনে তোমাদের ডাকতে পারি না। ঘর জুড়ে একটা চাপা অস্বস্তি। আসলে দাদির সাথে দেখা না হতে এমন একটা ব্যাপারে দাঁড়িয়েছে যে যখন দেখা হয় তখন কথাই খুঁজে পাওয়া যায় না, আর যে কথা খুঁজে কষ্ট করে পাওয়া যায় তা দাদির পছন্দ মতোই হয় না। নীরবতা ভেঙে দাদি বললেন, আমার হজ করতে যাওয়া সাত জাগছে, তোমাদের কারোর কি সময় হবে? আমি নিশ্চিত এটা যদি স্টার জলসা সিরিয়াল হতো তাহলে ঘরে 3বার বজ্রপাতের সিন দেখা যেত। যেহেতু এটা সিরিয়াল না, বাস্তব, সে তো সবার কালো মুখ দাদি নিবিড় পর্যবেক্ষণ করছেন। সময় হবে না তাই না? টাকার কথা ভাবতে হবে না। তোমাদের মতো অপদার্থদের থেকে কখনো আমি কিছুই নিয়েছি বলে মনে পড়ে না। তোমাদের বাবা বিচক্ষণ ছিল, তাই রক্ষা। আমাদের মাথার উপর এখনো এই ছাদটা আছে, তার জন্যই হজে যাওয়ার টাকা আমার নামে করা অ্যাকাউন্টে আছে। তোমাদের আলাপ আলোচনা করে জানিও। দাদি উঠে যাচ্ছিলেন, কি মনে করে আবার বসলেন, তারপর বললেন, শুনলাম অগ্নির বিয়ে ঠিক করেছ, কিছু তো জানাওনি। 3তলার বারান্দা থেকে দেখি বাড়ির মেয়ে হুটহাট গাড়ি করে কোন ছেলের সাথে ঘুরতে যায়। হোক সে হবু বর, এতটা ঘোরাঘুরি ঠিক না। আপুর মুখে চাঞ্চল্য দেখলাম। মা আপুর হয়ে কিছু বলতে যাচ্ছিল, দাদি হাত ইশারায় থামিয়ে দিলেন। জানি কি বলবা ছোট বউ, তোমরা আধুনিক মানুষ এই তো। শোনো, বাড়িটা আশেপাশে থাইকা দূরে বানাইছে বইলা পাড়া প্রতিবেশী চোখে পড়ে না, কিন্তু কোনো অঘটন ঘটলে জবাবদিহি কে দিবে? এতবার ভালো না। বলেই দাদি গম্ভীর মুখে উঠে গেলেন। দাদি চলে যাওয়ার সাথে সাথে ছোটখাটো একটা বিস্ফোরণ হয়ে গেল। মা ঝংকার দিয়ে বললেন, দেখলে তোমার মা কি বলল? বাবা নিরীহ, বড় চাচার মতোই, কিংবা এর চেয়েও বেশি শান্তিপ্রিয়। শুধু গম্ভীর গলায় বললেন, খারাপ কিছু তো বলেনি, আসলেই তো ঘোরাঘুরি ঠিক না, সময়টা খারাপ যাচ্ছে তো। মা গলা আরো ঝাঁঝালো করে বললেন, সময় কখন ভালো যায়? সারা জীবনই তো শুনে আসছি সময় খারাপ। আরো কিছু বলতে গিয়েও বললেন না। অগ্নি আপুর মুখ কালো করে বসে আছে। আহা, বাদ দাও তো। বড় চাচা বিরক্তি নিয়ে বললেন, মায়ের ব্যাপারটা নিয়ে বরং একটা সিদ্ধান্ত নেই, কি করা উচিত? বাবা ভ্রু কুঁচকে বললেন, দেখি, ভাবতে হবে। মিটিং ভেঙে গেছে, সবাই যে যার মতো চলে যাচ্ছে। যাওয়ার আগে বড় চাচি বিড়বিড় করে বলল, মা তো ঠিকই বলেছে, বাড়ির মেয়ে হুটহাট। বাকিটা বলতে গিয়েও থেমে গেলেন। মা বিষ দৃষ্টিতে তাকানোর কারণে। আমি, পল্টু আর ফাহাদ ভাই দোতলার ডাইনিং এ বসে রইলাম। খাওয়ার মুড নেই, আবহাওয়া উত্তপ্ত হয়ে আছে, 3জনই চুপচাপ বসে আছি। একটু পরে ফাহাদ ভাই মুখ খুললেন, তোর বোন যে প্রুফে ফেল করেছে সেই খবর কি তুই জানিস? পল্টু এইসব নিয়ে মাথা ঘামায় না, তার কল্পনায় পাবজি ক্রিকেট ছাড়া আর কিচ্ছু ঢুকে না। আমি একটু অবাকই হলাম, এত ব্রিলিয়ান্ট পৃথিবীতে কত কিছুই না হয়। তোদের বাবা মা জানে বলে মনে হয় না। আমি মাথা নাড়লাম। মা জানলে কষ্ট পাবে খুব। মায়ের খুব ইচ্ছে আপু বড় ডক্টর হবে, কিন্তু আপুর মনে হয় না এখন মেডিকেলে ছোঁক আছে। আপু হুট করে অনেকটা বদলে গেছে, কিন্তু তুমি এই তথ্য কই পেলে ফাহাদ ভাই? সেটা ব্যাপার না, অনেক তথ্যই তো আমার কাছে আসে। আরে বলো না প্লিজ। ঢং করিস না তো, অসহ্য লাগছে। আমি ধমক খেয়ে চুপ হয়ে গেলাম। এই দুর্বলদেরই সবাই ধমকাতে পারে। শোন, গলা নরম করে ফাহাদ ভাই বলল, ফেলের কথা তোর জানাবার দরকার নেই কাউকে। যে ঘটনা যখন ঘটার, যখন জানার, তখন সবাই জানবে। আমি কিছু বললাম না। আমার এত গিট্টু ভালো লাগে না। আজ অনেকটা পড়া নষ্ট হয়েছে দেখলি। কি? ফাহাদ ভাই কেমন রুক্ষ রুক্ষ হয়ে যাচ্ছে। পল্টু বিড়বিড় করে আরো কিছু বলল। বুঝতে পারলাম না। আচ্ছা পল্টু, তুই কি কাউকে পছন্দ করিস?
প্রশ্নটা করে নিজেই অস্বস্তিতে পড়লাম। মুখ ফসকে আসলে বের হয়ে গেছে কথাটা। পল্টু হা হা খিক খিক মার্কা একটা হাসি দিল। এসব কি বলছিস তুই রিকু? পছন্দ মিন ভালোবাসা? থাম ছাগল কোথাকার। পল্টু মনে মনে কি ভাবছে কে জানে, যা খুশি ভাবুক। পর ডেস্ক টেবিলে ল্যাম্প জ্বালিয়ে দিলাম। পড়াগুলো কভার করতে সময় লাগবে আজ। মিটিংয়ে খামোখাই সময়টা নষ্ট হলো। ম্যাথ খাতা খুলে হাসি পেল। নিউ বায়োলজি স্যার বাংলা লিঙ্ক নাম্বার 0194। মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলছে। আজ বোধহয় আর পড়া হবে না। এই পল্টু কি করছিস রে? ওই তো ক্লাসে পড়াগুলো দেখছি। কেন রে? ফোনটা নিয়ে আয় তো। আমি আর পল্টু ফোনের উপর ঝুঁকে পড়লাম। আমাদের একটা যৌথ ফেসবুক আইডি আছে, যার যখন লাগে তখনই ঢুকে পড়ি। 3 তলার দোতলা। আইডির নাম। পল্টুর মাথায় এর চেয়ে ভালো কিছু আর আসেনি নাম হিসেবে। ক্লাস 8-এ বৃত্তি পাওয়ার পর হাতে পায়ে ধরে এই পুরাতন ফোনটা জোগাড় করেছে। মুখের উপর শ্বাস ফেলিস না তো, দূরে যা। মুখ বিরস করে পল্টু সরে গেল। আমি একটা আইডি খুঁজছিলাম, ইফাত আহমেদ। ফেসবুকে এত ইফাত আছে যে ধ্যাত রাগ লাগছে এখন। কাজে জিনিস কখনো পাওয়া যায় না। সারা দুনিয়ায় ইফাতকে খুঁজে যত সব। আমার বিপরীত ডেস্কে বসে পল্টু গুনগুন করে পড়া শুরু করেছে। যতটা না পড়ছে তার চেয়ে বেশি চানাচুর খাচ্ছে। পড়ার শব্দ হচ্ছে গুম গুম। ক্লাস 9-এ পড়া একটা ছেলের কি অবস্থা? তোর বিশ্রী শব্দ করে পড়া থামাবি তুই? না থামলে কি করবি? রাত 11:12-তে আমার আর পল্টুর বিধ্বংসী একটা ঝগড়া শুরু হয়ে গেল এবং থেমেও গেল। বাড়ির মেইন গেটে কলিং বেলের আওয়াজে থামলো। কে এসেছে? ছোট চাচা নাকি? আমি আর পল্টু কেউ কাউকে মনের কথা না বললেও একই আশঙ্কায় দুজন সিঁড়ি ভেঙে দুপ ধাপ করে দৌড় দিলাম। কার আগে কে নিচে পৌঁছবে, দরজা খুলবে সেটাই। যে দরজা খুলবে তাকেই ছোট চাচা একটা সারপ্রাইজ গিফট দেবে। দরজা খুলে এক চিৎকার দিলাম, ছোট চাচা। কিন্তু কোথায় ছোট চাচা? সামনে যে দাঁড়িয়ে আছে সে তো একটু হতভম্ব আর অনেকটাই ক্লান্ত। আমি আর পল্টু পিছিয়ে এলাম। সোডিয়াম লাইটের আলোয় ক্লান্ত এক যুবক, মাথা ভর্তি এলোমেলো চুল, গোল ফ্রেমের চশমা, সংশয় নিয়ে বলল, আমি বোধহয় ভুল ঠিকানায় আসিনি। আমি আর পল্টু একে অপরের মুখে তাকালাম। সংশয় যুবক আবারও বলল, আমি অন্তিক, ফাহাদ। কথা শেষ হওয়ার আগেই আমরা আবার এক চিৎকার দিলাম, ফাহাদ ভাই! ধূপধাপ করে আবারও উঠে গেলাম সিঁড়ি বেয়ে। রাত 11:20 হতভম্ব অতিথি মেইন গেটের সামনে রাজ্যের ক্লান্তি নিয়ে দাঁড়িয়ে রইল। লুকোচুরি? এরা কি পাগল? রাত 12টা বাজতে চললো। আমি আমার বন্ধুর বাসার মেইন গেটের সামনে দাঁড়িয়ে। অবস্থা যা মনে হচ্ছে সারা রাত দাঁড়িয়ে থাকতেও যদি হয় তাও অবাক হব না। 40 মিনিট আগে যা ঘটেছে তাতে আমি চূড়ান্ত মাত্রার অবাক হয়েছি। কলিং বেলে চাপ দেওয়ার কিছুক্ষণ পর ধূপধাপ শব্দে সিঁড়ি ভেঙে 2 টিনেজ হাজির। তারা দরজা খুলে ছোট চাচা বলে বিকট চিৎকার দিল। তখন যতটা অবাক হয়েছে এখন রাস্তার সোডিয়াম আলোতে দাঁড়িয়ে চিন্তা করে ততটাই স্বাভাবিক হচ্ছে। ঘটনা হজম করছে ব্রেইন। যথাসম্ভব এই সময়ে তাদের ছোট চাচা আসে। এই চিৎকারটাই স্বাভাবিক, কিন্তু ফাহাদ ভাই বলে দ্বিতীয় চিৎকার দিয়ে যে গেল, আসার কোনো নাম নেই। ফোনে ব্যালেন্স নেই যে কল দিব। মেইন গেট খোলা, আবার কলিং চাপ দেওয়ার মানে হয় না। ওই বাচ্চাগুলো কি ভুলে গেল নাকি? ধ্যাত, বাচ্চা না তো, এরা টিন এইজ। ইস, মশাগুলো এত জ্বালাচ্ছে কেন? কেউ কি আসবে না নাকি? গেটের কাছে থামে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি। ঢাকা থেকে এতটা জার্নি, ভাটফুলের মাতাল করা গন্ধ। সাপ আছে নাকি আশপাশে? আমি চোখ খুলে ব্যাঙ খুঁজতে লাগলাম। কে জানি বলেছিল ব্যাঙ নাকি সাপের আগাম বার্তা পায়। কি জানি কি, সত্য মিথ্যা এখন আর খুঁজতে ইচ্ছে করছে না। এখন ঘুম দরকার। একটা ফ্রেশ বিছানায় আরামসে ঘুম। সে সৌভাগ্য কি হবে? যা অবস্থা দেখছি। থামে হেলান দিয়ে আবার চোখ বন্ধ করে ভাট ফুলের ঘ্রাণ নিতে লাগলাম। নেশা ধরানো ঝিমঝিম গন্ধ। জীবনানন্দই ভাট ফুল দিয়ে কি জানি বলেছিল। বেহুলা, ঘুঙুর কি জানি, শিট, কিচ্ছু মাথায় আসছে না। শুধু একটা কথাই মনে আসছে, ভাট ফুলের আর এক নাম ঘেটু ফুল। আরে কেউ কি আসবে না? ভাটের নেশা নেশা গন্ধ মাথা এলোমেলো করে দিচ্ছে। কেউ কি আছো? এরকম করে ডাক দিব নাকি? 7 ঘন্টা ট্রেন জার্নির পর আর কত? কারা যেন আসছে। পায়ের শব্দ শুনে সোজা হয়ে দাঁড়ালাম। ফাহাদ বেটা আসছে, সাথে সেই 2 মাথা পাগলা টিনএজ। যাই হোক, মনে রেখেছে তাহলে। 10 মিনিট আগেও ভয়াবহ রাগ লাগছিল, এখন যে এসেছে তাতেই আমি খুশি। সাথে আবার টর্চও এনেছে। এটা কি এখন আসার সময়? আমার কাছে এসেই ফাহাদ ফিসফিস করে বলল, এটা বাসার ভেতরেও না রাস্তা। এখানে এমন ফিসফিস করার মানে কি বুঝতে পারলাম না। এত ক্লান্ত যে গলা দিয়ে কথা বের করতেও কষ্ট হচ্ছে, তাই উত্তর দিলাম না। তুই শালা
সব সময় উল্টাপাল্টা। দুপুর 12টায় আসার কথা বলে রাত 12টায় হাজির। আরে এটা কি তোর শ্বশুর বাড়ি? দে দে ব্যাগটা দে। ফর্সা মতো একটা ছেলে, ওই যে ছোট চাচা চিৎকার করেছিল তাদের একজন আমার ব্যাগটা নিল। কি ভারী, কি আছে এতে রিকু বলতো? ওহ, এই 3 বালিকার নাম তাহলে রিকু। আচ্ছা, এদের তো অনেক বছর আগে দেখেছিলাম। তখন তো এদের বয়স বেশি ছিল না। কত ছিল 8 বছর আগে এদের বয়স? কাঁধে 2 বেনি ঝুলানো, শ্যামলা মতো রং। 15 কি 16 যদি বয়স হয় তাহলে 8 বছর আগে মাত্র 7 কিংবা 8 ছিল। কি ভীষণ বাচ্চা এরা এখনো। হাসি পাচ্ছে, আছে পেলেও হাসলাম না। এক জায়গায় এসে হুটহাট হাসাহাসি ঠিক না। ফাহাদ বেটা আমার উপর চটে আছে উপর, কিন্তু ভেতরে খুব খুশি হয়েছে বুঝতে পারছি। 3 জনের দলের পিছন পিছন আমি আসছি। 1 তলা পেরিয়ে 2 তলার ডাইনিং ওরা থামলো। 3 তলা বাসার এই 2 তলার ডাইনিংয়ে মাত্র আলো জ্বালানো, সারা বাড়ি ঘুমন্ত। আধো অন্ধকারের পর আলোর ঝলকানিতে চোখে সব ধাক্কার মতো লাগছে। আমি সোফায় কোনো রকমে গা এলিয়ে বললাম, পানি। ফাহাদ মেজাজ দেখিয়ে বলল, আরে বেটা হাত মুখ ধুয়ে আয়, টেবিলে খাবার গরম করে দিচ্ছি। রাত 1টা, টেবিলে সদ্য রান্না খিচুড়ি। আমি ভয়াবহ খিদায় নিয়ে খেয়ে যাচ্ছি। আমার সামনে সেই 3 বালিকা রিকু। ফাহাদ আর পল্টু গিয়েছে আমার জন্য ঘরে বিছানা পাততে। কেউ সামনে থাকলে খেতে অস্বস্তি লাগে, কিন্তু এখন এত খিদা যে অস্বস্তি খাবারের সাথে তলিয়ে যাচ্ছে। মেয়েটি আমার দিকে তাকিয়েছিল, হয়তো আমাকে হাবাতে ভাবছিল এভাবে খেতে দেখে। যা খুশি ভাবুক গে। আমি পরিবেশ হালকা করার জন্য বললাম, তোমরা কি সবসময় এমন চিৎকারই করো কেউ আসলে? মেয়েটি বলল, আরে না না, আসলে। কি আসলে? রিকু নামক মেয়েটি চুপ করে গেল। জেলা শহরগুলোর এই এক অসুবিধা, মেয়েগুলো ছেলেদের সাথে সহজে কথা বলতে পারে না। কিছু বলতে চায় আবার লজ্জাও পায়। সামান্য একটা প্রশ্ন করলাম তাতেই নাগের ডগায় ঘাম জমে গেছে। অদ্ভুত তো, আমার নিজেরও তেমন কথা বলতে ভালো লাগে না, কিন্তু খাবার টেবিলে বাচ্চা একটা মেয়ে এত খাটাখাটনি করছে দেখে কিছু একটা বলা না বললেই ভালো হতো। আপনার আরো কিছু লাগবে? আমি খিচুড়ির প্লেট থেকে চোখ তুললাম। মেয়েটার গলা বাতাসে পর্দা কেঁপে গেলে যেমন শব্দ হয় তেমন ভীরু ভীরু এখন। অথচ এই মেয়ে কিনা বিকট চিৎকার দিয়ে কান তবদা লাগিয়ে দিয়েছিল একটু আগে। আহারে, বেচারাদের ছোট চাচা আসলে কত খুশি না হতো। না, কিছু লাগবে না। রিকু আমার সামনে থেকে মোটামুটি পালিয়েই গেল। এই মেয়েটা এত দৌড়ে কেন? আর একবার সামনে পড়লে বলতে হবে, এই পিচ্ছি দৌড় ঝাঁপ কম করবে। টিনেজদের পিচ্ছি বললে ভয়াবহ রাগ করে। সদ্য বড় হয় তো সবসময় একটা মুডে থাকার চেষ্টা। আরে বড় হওয়ার কত শখ। আমার থাকার ব্যবস্থা হয়েছে চিলেকোঠায়। যেমনটা বলেছিলাম তেমনটাই করে রেখেছে ফাহাদ। রুমের জানালা খুলে দিলাম। এক ঝলক ঠান্ডা বাতাস। আহ, কি শান্তি। এই শান্তিগুলো হুটহাট আসে। আমার এখন শান্তি দরকার। বাসার পরিবেশ আমার জন্য নরক হয়ে যাচ্ছিল। আমি খোলা জানালার কাছে দাঁড়িয়ে আছি। ক্লান্তিতে শরীর এড়িয়ে আসছে, অথচ ঘুম আসছে না। শরীরটা অবশেষে স্ববিরোধী হয়ে গেল। নতুন জায়গায় এলে সচরাচর আমার ঘুম খুব কম হয়। এখানে সে তুলনায় ম্যারাথন ঘুম হয়েছে। ঘুম থেকে ওঠার পরপরই মন কফি কফি করছে। মোবাইলে সময় দেখলাম সকাল 7টা। এত তাড়াতাড়ি ঘুম থেকে ভেঙে যাওয়ার কারণ বুঝতে পারছি না। 3টায় ঘুমিয়ে সকাল 7টা মানে হয় না। খোলা জানালা দিয়ে হু হু করে বাতাস আসছে। ঘুম ভাঙার এটা একটা কারণ হতে পারে। তবে ডিসেম্বরের শীতে 3টায় ঘুমিয়ে 7টায় ওঠা অন্যায়ের মধ্যেই পড়ে। অন্যায়ের প্রতিকার হিসেবে কম্বল মুড়ি দিয়ে আবার ঘুমিয়ে পড়া উচিত। কিন্তু ব্রেইন অনবরত কফি চাই সিগন্যাল দিচ্ছে। আহ, ভালো যন্ত্রণা দিচ্ছে তো। অল্প ঘুমের কারণে মাথায় ভোঁতা ব্যথা করার কথা, কিন্তু বেশ ফ্রেশ লাগছে। শুধু 1 কাপ কফি হলে জমে যেত। এত সকালেই বাসার কেউ কি ঘুম থেকে উঠেছে? ব্যাগ খুলে চাদরটা গায়ে দিয়ে চিলেকোঠার দরজা খুলে বের হলাম। কুয়াশার বৃষ্টি ঝরছে। ঢাকায় কুয়াশাগুলো কই থাকে? নাকি আমার দেরিতে ঘুম ভাঙে বলে দেখতে পারি না? কুয়াশার বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে। সময়টাকে স্থির মনে হচ্ছে। আহ, একটা কফি হলে জমে যেত। কার যেন পায়ের আওয়াজ শোনা যাচ্ছে। এত সকালে ছাদে কে? কুয়াশায় 1 হাত দূরের কিছু দেখা যাচ্ছে না। আমি চিলেকোঠার দরজার কাছে চলে এলাম। ওই 3 বালিকা ছাদে এসেছে। রাতে যতটা বাচ্চা লাগছিল এখন ততটা না। মনে হয় 2 বেনির জন্য এরকম লেগেছিল। এখন চুল হালকা খোপা আবার ছাড়াও। এই সিস্টেমকে কি বলে জানি না। চুলের স্টাইলের জন্য মেয়েদের কত রকমই না লাগে। এক অঙ্গের শতরূপ। মেয়েটি আমায় লক্ষ্য করলো না। হালকা লাল চাদর গায়ে জড়িয়ে হাতে 1 কাপ চা নিয়ে ছাদময় পায়চারি করছে। প্রতিদিনই কি এত সকালে ওঠে? চায়ের কাপ দেখে আমার কফি তৃষ্ণা আবার জাগছে।
চাইবো নাকি এক কাপ? কার যেন এই মনের বেদন পাখির মতো নরম গলা। সব পাখির গলা অবশ্য নরম না। রিকু গান গাইতে গাইতে একদম কিনারে চলে যাচ্ছে। পরে যায় যদি। কফি হবে পিচি? আমার কথা শুনে বেচারি চমকে গেছে, কিছু চা চলকে পড়ে গেল। আহারে, আমাদের বাসায় কেউ কফি খায় না তো। অস্বস্তি নিয়ে রিকু বলল, সমস্যা নেই, আমার কাছে কফি প্যাক আছে যদি। আচ্ছা নিন। আমি চট করে এনে দিলাম। ক্যাফেনের জন্য শরীর মরিয়া হয়ে আছে। রিকু অস্বস্তি নিয়ে হাত বাড়িয়ে কফি প্যাক নিল, যেন ঘরে কফি কেউ না খাওয়ায় সে ভয়াবহ লজ্জায় পড়ে গেছে। এর তো দেখি সবকিছুতে অস্বস্তি আর লজ্জা। 8 বছর আগে বাবা বদলি হওয়ায় এই জায়গা ছেড়ে চলে যাওয়া। রাস্তায় হাঁটতে হাঁটতে পুরনো কথা ভাবছিলাম। সময় কত দ্রুত চলে যায়। সেই অলকানন্দ গাছ, আমি হাত বাড়িয়েই এখন ফুল ছিঁড়তে পারি। হিন্দু বাসার গলি পেরিয়ে আরও কিছুটা সামনে হেঁটে সেই হালকা ক্রিম কালারের বাসাটা খুঁজছিলাম। অতসীর বাসা। এখনও কি এখানে অতসী আছে? অতসী রায়, তার বাবা গণিতের শিক্ষক, আমাদের বয়েজ স্কুলের বিমল স্যার। কি ভীষণ রাগী তার মেয়ে অতসী এত কোমল হলো কি করে? নাকি আমার মনের কোমল জায়গা দখল করে আছে বলে এত কোমল লাগে, কে জানে কি। কিন্তু এই শীতের সকালে হলুদ অলকানন্দা আর অতসীর মাঝে একটা মিল খুঁজে পাচ্ছি। ক্রিম কালারের বাসাটা আগের মতোই আছে, নতুনের মাঝে কেবল একটা কলিং বেল লাগানো। কলিং বেল চাপতে গিয়ে সেই টিনেজ আবেগ কাজ করছে। দরজা কে খুলবে? অতসী। কে? আমি। দরজা খুলে দিলে অতসীর মা। কে তুমি? আদাব মাসি, আমি অন্তিক, স্যারের কাছে ম্যাথ পড়তাম। ও আচ্ছা, এসো এসো। তোমাদের স্যার ঘুমাচ্ছেন, এখন তো আর আগের মতো পড়ান না। আমি জুতা খুলে শান্ত স্নিগ্ধ কালো মেঝে পা দিয়ে ভেতরে ঢুকলাম। হিন্দু বাসায় কেমন একটা ঠান্ডা শান্তি থাকে, কেন কে জানে। মনে হয় পরিষ্কার রাখার কারণে। সবকিছু কেমন ঝকঝকে এই বাসায়। অথচ কত পুরনো সব জিনিস। 8 বছর আগেও তো এমনই সব দেখেছিলাম। কিছুই কি পরিবর্তন হয়নি? আমায় বেতের সোফায় বসিয়ে অতসীর মা চলে গেল। দেয়ালে অতসী আর অতীনের ছেলেবেলার ছবি। অতসী কেমন আছে 8 বছর, খুব কি দীর্ঘ সময়? কাজের একটা মেয়ে টুক চায়ের ট্রে আর নিমকি দিয়ে গেল। নিমকিতে কেমন একটা হিন্দু হিন্দু গন্ধ, চা থেকে তুলসী পাতার গন্ধ। শীতের সকালে তুলসী চা খারাপ না, খাওয়া যায়। তুলসী চা মনোযোগ যখন খাচ্ছিলাম, পর্দা সরিয়ে বিমল স্যার ঢুকলেন। আমি দাঁড়াতে যাচ্ছিলাম, হাত ইশারায় থামিয়ে দিলেন। সেই রাগী স্যার এখন কত কোমল, সবই সময়ের অবদান। স্যার কেমন আছেন? আমার আর বাচ্চা মরা, এক জীবন তো তোদের মানুষ করতে করতেই চলে গেল, তবু কি তোরা মানুষ হয়েছিস? স্যার ফোঁস করে একটা নিঃশ্বাস ফেললেন। তারপরও তুই আছিস কোথায়? ক্লাস 8-এ তোর বাবা বদলি হয়ে গেল না এতদিন পর? শীতের বন্ধ পুরনো শহর, আপনাদের কথা মনে পড়লো তাই আসা। ভালো ভালো, মাঝে মাঝে তোরা 1-2 জন আসিস হুটহাট, ভালোই লাগে। ভেতরে ভেতরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, অতসী কোথায় আছে? এটা তো স্বাভাবিকভাবে জিজ্ঞেস করতেই পারি, কিন্তু এত আনিসি লাগছে। মনে হচ্ছে এই কথাটা জিজ্ঞেস করলে শহরের সবাই যেন জেনে যাবে কেন আমার আশা। আমার মনের কথা তো আমি ছাড়া আর কেউ জানবে না, তাই না? তবু অস্বস্তি হচ্ছে। স্যার অতসী কোথায় আছে? কথাটা জিজ্ঞেস করতে পেরে যেন একটা বোঝা হালকা হলো। স্যার বন্ধ চোখ খুলে বললেন, বিয়ে দিয়ে দিলাম, মাসখানেক হবে, অনার্স শেষে, আর আমাদের কন্যা দেয়। বাকি কথাগুলো শুনেও শুনলাম না, মন গুমোট হয়ে গেছে। রাস্তা জুড়ে এই সম্ভাবনা নিয়েই তো এসেছিলাম, তবু এত মন খারাপ হচ্ছে কেন? শুধু শহর ছেড়ে আসার সময় অতসী বলেছিল, তুই আর আমি যখন বড় হব তখন কিন্তু প্রেম করব। না হওয়া একটা প্রেমের জন্য মন খারাপ হচ্ছে? না এর বেশি কিছু। 14 বছরের বয়সের এক কিশোর কি সত্যি আশা করেছিল কে একজন তার জন্য অপেক্ষা করে আছে? হ্যাঁ ধ্যাত। স্যারের বাসা থেকে যখন বের হলাম তখন সকালের রোদ চারদিকে ঝলমল করছে। আমায় রাগানোর জন্য যেন আরও বেশি ঝলমল করছে চারদিকে। অদ্ভুত একটা রাগে হলুদ অলকানন্দা ছিঁড়ে ফেললাম। সকালে যে কোমল অনুভূতি ছিল তা হিংস্রতায় রূপ নিয়েছে। আমি তো কথা রেখেছিলাম, অতসী কেন রাখলো না? মিথ্যেবাদী। অলকানন্দা ছিঁড়ে ফেলার কিছুক্ষণ পর আমার হাতেই নিস্তেজ হয়ে গেল ফুলটা। মৌলিনার কালো কালো দাগ পাপড়ি জুড়ে মনে আরো বিষণ্ণ হয়ে গেছে। এখন এই অলকানন্দ কি আমায় অভিশাপ দেবে না? দিক অভিশাপ, কি আসে যায়। রাতে চোখে পড়েনি ফাহাদের বাসার নাম বনমায়া। 8 বছর আগে কি এই নাম ছিল? মনে পড়ছে না। সিঁড়ি বেয়ে দোতলায় ওঠার সময় রূপবতী এক মেয়ে অ্যাপ্রন গায়ে চাপিয়ে নেমে যাচ্ছে। আমায় দেখলই না, দেখে যেন মনে হয় চিনি উহারে। কে? এই তোর আসার সময়, তাই না? দোতলায় উঠে ফাহাদের প্রশ্নের মুখোমুখি। এই ভোর সকালে কই হাওয়া হয়ে গিয়েছিলে তুই? এই তোর আসার সময় হলো। আমি হাত নাড়িয়ে ব্যাপারটা উড়িয়ে দিলে বললাম, এই তো। এই তো মানে কি?
এই তো মানে হচ্ছে এই তো। বাজে কয়টা তুই জানিস? কয়টা? রসগোল্লার মতো চোখ বড় বড় করে বলল, 11টা। তা তুই বেরিয়েছিলি ঠিক কয়টায় বলতো? 7টায়। তো তুই বল, তুই কোন রাজকার্য উদ্ধার করতে এসেছিস? পরিবেশ ঠান্ডা করার জন্য বললাম। খাবার খাওয়া শেষ? তোর কি মনে হয় উল্লুক কোথাকার? যা, যদি খেতে হয় হাত মুখ ধুয়ে আয়। আমি আর কথা বাড়ালাম না। এই ছেলে বড্ড রকচটা। দেরি হলে হয়তো বলে বসবে তোর খাওয়াই লাগবে না, যা ঘুমা গিয়ে। এরকম ঘরোয়া পরিবেশ আমার ভালোই লাগছে। কি সুন্দর সবাই মিলে একটা পরিবার। 3 তলার যখন ফাহাদের দাদির সাথে দেখা। তুমি কে জানি? দাদি, আমি অন্তিক। ও পুলিশ বেটার ছেলে? তা বাসার সবাই কেমন আছে? কতদিন পর আসলা? এতদিনে বুঝি মনে পড়লো? কি অমায়িক হাসি। বাসার সবাই কেমন আছে এক জটিল জিজ্ঞাসা। সবাই তো ভালোই থাকে নিজের মতো করে। আসলে কি ভালো থাকে? অদ্ভুত একদল মানুষের মাঝে আমার বড় হওয়া। পরিবার থেকেও তাদের কাছের মানুষ মনে হয়।